সন্ধ্যা প্রায় হয়ে এলো, একটু পরেই টেবিলে টেবিলে সাজানো হবে ইফতারি। বোঝাই যাচ্ছে যে এখন রোজার মাস, রোজা শেষ হতে হতে আসবে ঈদ। রোজা এবং ঈদ দুটোতেই খাবার দাবারের বিপুল আয়োজন হয় এবং সেই আয়োজনে বৈচিত্র্য প্রচুর থাকে। এখন এই খাবার দাবারের কথা আসলে, ইফতারির কথা আসলে ঢাকার কথা আসবে না সেটা হতেই পারে না। বিশেষ করে পুরানো ঢাকার ইফতারের কথা, চকবাজারের ইফতারের কথা। আর খাওয়া দাওয়া নিয়ে বা ঈদের সময় কি রান্না হবে, পোলাও না বিরিয়ানি না অন্য আর কিছু, কিংবা মাংসের কত ধরনের পদ, সেগুলো তো আছেই। প্রত্যেকটা পত্রিকাতেই এগুলো নিয়ে লেখা হচ্ছে এবং এর রেসিপি দেয়া হচ্ছে, বিশেষজ্ঞরা এগুলো নিয়ে কথা বলছেন। আমরা বরঞ্চ বই কথা ভাই সাইফুরের এই পর্বে এমন দুটো বই নিয়ে কথা বলি যে দুটো বইতে ঢাকার খাবার দাবার নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে বা বিভিন্ন প্রসঙ্গে এসেছে, রেসিপি আছে। সেই দুটো বইয়ের একটা হচ্ছে ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি, সাদুর রহমানের লেখা। গত পর্বে আপনারা দেখেছিলেন, শুনেছিলেন হাকিম হাবিবুর রহমানের একটা বইয়ের কথা। সাদুর রহমান তার পৌত্র, অর্থাৎ ছেলের ছেলে, তৃতীয় প্রজন্ম। সাদুর রহমানের এই বইটা আসলে আরো কয়েকটা বইয়ের যে সংকলন আছে, ঢাকার খেলাধুলা এবং ঢাকার উৎসব, এই ধরনের 4টা বা 5টা বইয়ের যে একটা সংগ্রহ, সেই সংগ্রহের একটা হচ্ছে খাবার দাবার নিয়ে। এই বইটাতে আহ, অনেক ধরনের খাবারের কথা আছে। সাদুর রহমানের ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি বইটির প্রকাশক ঐতিহ্য। সাদুর রহমানের এই বইটাতে অনেক ধরনের খাবারের কথা আছে এবং বিশদে আছে, প্রচুর রেসিপি এইখানে আছে। এবং এইখানে তিনি যে বিবরণ দিয়েছেন, যে তার অধ্যায়, এখানে অধ্যায় সংখ্যা আছে আপনার একেবারে, আমি যদি বলি তাহলে মোটামুটি ভাবে 20টা অধ্যায় এবং 216 পৃষ্ঠার এই বই। মানে দেখলে অতটা মনে হবে না, কিন্তু যেহেতু এইখানে ফন্টগুলো একটু ছোট তুলনামূলক ভাবে, সেই জন্য সেইখানে অনেক কিছু তিনি ধরাতে সক্ষম হয়েছেন। যেমন আমি এইখানে একটু একটা দুটো যদি আমি বলি যে কি আছে। প্রথম অধ্যায়টা শুরুই হয়েছে আসলে বাদশাহী ও নবাবী খাদ্যবিলাস দিয়ে। ঢাকার রুটির প্রসঙ্গ আছে দ্বিতীয় অধ্যায়, সেখানে বাকরখানি, শিরমাল, পরোটা, রুটি বা চাপাতি, নান রুটি, তন্দুর রুটি, নান পাও বা পাও রুটি ইত্যাদি এই ধরনের আছে। তৃতীয় অধ্যায়ে কাবাব নিয়ে আছে, বিভিন্ন ধরনের কাবাবের কথা, পোলাও এবং বিরিয়ানির কথা আছে। আছে মাংসের মশলাদার খাবার নিয়ে, আছে কোপ্তা, কিমা, কোরমা ইত্যাদি। বাংলা খাবার প্রসঙ্গেও তিনি বেশ কিছু জিনিস বলেছেন, কিন্তু এইখানে এরকম অনেকগুলো বিষয় এখানে আছে। মানে আমি 20টা যে অধ্যায় আছে, সেই 20টা অধ্যায়ে সেখানে আছে। আমি এখানে যদি বলি যে বাংলা খাবার প্রসঙ্গে তিনি অনেকগুলো জিনিস তিনি দিয়েছেন: ভাত ও ডাল, মাছ, শাকসবজি, ভর্তা, ফুলকপি, ফুলকপির কোরমা, আন্ডা সিমি, সজনে ডাঁটা সরিষা, নারিকেলি মুরগি, সুরুয়া, ফল্লি ও চিতল মাছের কোপ্তা, পীর বদল মাছের দো পেঁয়াজা, কাঁটা গলা ইলিশ, ইলিশ কাবাব ও অন্যান্য। আসলে এই প্রসঙ্গটা আসছে এই কারণে যে এখানে তিনি একদম পুরানো ঢাকার কিছু খাবার আছে, যে খাবারগুলোর প্রসঙ্গ তিনি উল্লেখ করেননি। একটা হচ্ছে যে নুইন্না শাক, বা এই নুইন্না শাক যে গোশত রান্না করা হয় বা মাংস রান্না করা হয়, সেটা নেই। আমাদের একটা এই ধারণা হচ্ছে পুরানো ঢাকা মানে হচ্ছে মোগল পরবর্তী ঢাকা। আসলে তা তো না। ঢাকার বয়স আসলে কত? ঢাকার বয়স তো অনেক। অতএব মুঘলরা আসার আগেও তো এই ঢাকাতে মানুষ বাস করত। তারা কারা, তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল, সেই প্রসঙ্গ যদি একটু থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো এই বইটাতে। এবং এই বইটায় কয়েকটা পর্ব আছে, যে পর্বগুলোতে তিনি দেখানোর চেষ্টা করেছেন মিষ্টি ও রেস্টুরেন্ট, ক্যাফে ইত্যাদি বিষয় এবং বেকারি। সেখানে আমার 3টা জিনিস একটু নজরে পড়েছে, যেটা যেহেতু আমি রিসেন্টলি কিছু কাজ করতে গিয়ে আমার জানা হয়েছে। বেকারি প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু সেখানে প্রিন্স অফ ওয়েলস এর কথা তার এই বইতে নাই। কি কারণে নাই এটা আমি জানি না, আমার অবাক লেগেছে। তার সাথে কোনোদিন দেখা হলে আমি বিষয়টা বলবো। এইটা যেমন তিনি বলেননি, তেমনি ক্যাফে প্রসঙ্গে নর্থ এন্ডের কথা তিনি বলেননি। কেন বলেননি সেটাও আমার কাছে খুব অদ্ভুত, কারণ ঢাকার ক্যাফে যে কালচার, সেই কালচারে নর্থ এন্ডের ভূমিকা বিপুল। মানে এইটা উপেক্ষা করা যাবে না যে এই এই প্রসঙ্গে যে মানে ঢাকার বাংলাদেশের কফির যে সিনারিও, সেইখানে নর্থ এন্ডকে বাদ দিয়ে কোনো কিছুই করা যাবে না বা কোনো কিছু বলা যাবে না, কারণ এই পুরো জায়গাটাই চেঞ্জ করে দিয়েছে। বা এই যে নতুন যে একটা সংস্কৃতির যে চর্চা হচ্ছে ক্যাফে সংস্কৃতির বা কফি সংস্কৃতির,
এবং যে কফি বিলাস যে শুরু হয়েছে কিংবা কফি খাওয়ার যে রেওয়াজ চালু হয়েছে পুরোটাই আসলে পুরোটা না হলেও অনেকখানি নর্থ এন্ডের ভূমিকা এখানে আছে। এমনকি বাংলাদেশের কফি চাষ এবং সেই কফিগুলো ব্যবহার করা সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ভূমিকাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না বা উপেক্ষা করা যাবে না। আর তৃতীয়ত হচ্ছে আইসক্রিম পার্লারের যে বিষয়টা, বনানীর যে লা ডলচে ভিটা, বীর মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরীর যে লা ডলচে ভিটা একসময় ছিল, সেটার কথা তিনি এখানে উল্লেখ করেননি। অর্থাৎ এই উল্লেখটা থাকা অন্তত এই বইতে প্রয়োজন ছিল, কিন্তু তিনি গবেষক মানুষ, ঢাকা নিয়ে কাজ করেন, আজন্ম ঢাকায় তিনি লালিত পালিত বড় হওয়া, অতএব তার কাছে এটা আমার প্রত্যাশা ছিল একজন পাঠক হিসেবে। আমার মনে হয় পরবর্তীতে যখন সংস্করণ হবে তিনি নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন। তবে এইটাতে পড়ার অনেক জিনিস আছে, পাওয়ার অনেক জিনিস আছে, নিরীক্ষারও অনেক জিনিস আছে। যারা খাবার দাবার পছন্দ করেন, রসনা বিলাস পছন্দ করেন, খেতে ভালোবাসেন, তাদের জন্য এইটা। আর সাদুর রহমানের ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি বইটির প্রকাশক ঐতিহ্য। আর এরপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটার নামই ঢাকাই খাবার। এইটা রাজধানী ঢাকা 400 বছর পূর্তি উপলক্ষে বা পূর্তি উদযাপন উপলক্ষে এশিয়াটিক সোসাইটি থেকে এই বইটা প্রকাশ করা হয়েছিল। এইটা সম্পাদনা করেছেন হাবিবা খাতুন ও হাফিজা খাতুন। এই বইটা মূলত কিছু রচনার সংকলন, যে রচনাগুলোতে বিভিন্ন ধরনের বিষয় এখানে আছে, এবং এখানে আসলে একটা খুব বড় টিম ছিল, সেই টিম এইটাতে কাজ করেছেন। এবং এখানে বিভিন্ন মানুষের লেখা, সেখানে যেমন ধরেন অধ্যাপকদের লেখা যেমন আছে, তেমনি আছে বিশেষজ্ঞদের লেখা, তেমনি আছে কিছু সাংবাদিকের লেখা, আবার কিছু রন্ধন বিশারদ বা আমরা যাদেরকে বলি হচ্ছে হোম কুক, যারা আমাদের বাংলাদেশে রন্ধনশিল্পী হিসেবে পরিচিত এবং যাদেরকে আমরা টেলিভিশনে দেখি বিভিন্ন রান্নার অনুষ্ঠানে, এমন কিছু মানুষের লেখা এখানে আছে এই সেখানে। এবং বেশ বড় একটা ভূমিকার পরে তিনি এই লেখাগুলোকে সন্নিবেশ ঘটিয়েছেন। যেমন ঢাকার সামাজিক উৎসবের খাবার গাজী রুমানা রহমান ও সোনিয়া বেগম এনারা লিখেছেন। আবার যেমন ধরেন ঢাকার ধর্মীয় উৎসবের খাবার লিখেছেন রফিকুল ইসলাম রফিক। এইভাবে এই বইটা, এবং এই বইটার কলেবর আগের বইটার থেকে বেশ বড়, এবং এইটা হচ্ছে 376 পৃষ্ঠার একটা বই এবং প্রচুর ছবি এখানে আছে বইটাতে। তো এবং নির্ঘণ্ট এইভাবে বইটাকে যে ভাগ করা হয়েছে, সেখানে একদিকে যেমন খাবারের বিভিন্ন নিবন্ধ যেমন আছে, এই যে মুখরোচক খাদ্য বা খাবারের পরিবেশন রীতি, আবার হচ্ছে ঐতিহ্যবাহী প্রস্তুতকারক ইত্যাদি যেমন আছে, তেমনি আবার অনেক খাবারের রেসিপি দেওয়া আছে। মানে আমার কাছে এই কেমন যেন একটু মানে অনেকটা খিচুড়ির মতন মনে হয়েছে আর কি, যে নিবন্ধগুলো যে খাবারের না পার্টিকুলার কোনো পদের সেটা কিন্তু না। যেমন ধরেন বিশেষায়িত যে কিছু নিবন্ধ আছে, আবার তার পাশাপাশি দ্বিতীয় অংশটা পুরোপুরি হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকাই খাবারের রেসিপি সেখানে আছে। বেশ কয়েকটা রেসিপি আছে এবং এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি যে এই হোম কুকরা এই রেসিপিগুলো দিয়েছেন। আসলে সেই রেসিপিগুলো কতটা অথেন্টিক সেইটা যাচাই হয়েছে কিনা তা এই বই থেকে আসলে জানা যায় না। কারণ আমি কেন এটা বলছি, আমাদের হোম কুকরা মানে আমরা যাদেরকে চিনি তাদেরকে বেশ এবং বলতে দ্বিধা নেই, এদের অনেকে অনেক বিখ্যাত। তাদের যেসব রেসিপি, সেই রেসিপিগুলোতে অনেক মন গড়া মশলাও সেখানে তারা ঢুকিয়ে থাকেন, এবং এটা আমরা মানে হামেশাই দেখতে পারি, যেহেতু পত্রিকার পাতাতে তাদের নাম ছবি সহ রেসিপি ছাপা হয়, সেখানে আমরা দেখি। তাই এর অথেন্টিসিটি নিয়ে আমার একটু সন্দেহ আছে। এই সন্দেহটা যেহেতু আমি কাজ করি এইসব বিষয় নিয়ে, আমার সেটা থাকতেই পারে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা সম্পাদনা পরিষদ আছে, এখানে 6-7 জনের। যেরকম এখানে প্রয়াত সিদ্দিকা কবিরও এখানে আছেন, অধ্যাপক সিদ্দিকা কবির, তিনি এটাতে আছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, অধ্যাপক AM মহসিন, অধ্যাপক হাবিবা খাতুন, অধ্যাপক হাফিজা খাতুন, অধ্যাপক শরীফুদ্দিন আহমেদ, ডাক্তার AKM গোলাম রাব্বানী। এই দুইটা বই আপাতত এই পর্বে থাকলো, বই কথা বাই সাইফুরের। এবং পরের পর্বে নিশ্চয়ই আরো আকর্ষণীয় কোনো একটা বই নিয়ে আমরা আলাপ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।